স্বাগতম। যদিও শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, যদিও ভাদ্র মাসে শুরু হয়েছে, কিন্তু বৃষ্টি আমাদের পেছন ছাড়ছে না। সময় সুযোগ পেলেই হৈ হৈ করে অবর্ণনীয়ভাবে, অন্যান্য বছর তবু একটা স্ট্যান্ডার্ড থাকে, অবর্ণনীয়ভাবে আমাদেরকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে। এক একটা বছর থাকে, তাহলে বছরটা কেমন যাবে এটা হচ্ছে কথা। প্রচুর বৃষ্টি হওয়া মানে প্রচুর শস্য এমন তো নয়, ফ্লাডেড হয়ে গেলে আর শস্য হবে কী করে। কিন্তু এখনও ফ্লাডেড সিচুয়েশন হয়নি। এখনও পর্যন্ত যা বৃষ্টি হয়েছে তাতে শস্য শ্যামলিত হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ আমাদের গ্রামের দর্শক তো পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, যাদের কৃষিজ ব্যবসা, যাদের বা কৃষি কার্যে যারা থাকেন আমাদের দর্শক বন্ধু, তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই। এবং আমি বলি যেটা, যে ভাদ্র মাস, আগের দিন আমি বলেছিলাম ভাদ্র মাস মানেই হচ্ছে গিয়ে আনলাকি মান্থ। অনেকেই বলে ভাদ্র আর চৈত্র, বলে চৈত্র মাসে কোনো ভালো কাজ করা যাবে না, ভাদ্র মাসে কোনো ভালো কাজ করে। আরে ভাদ্র মাসে যারা জন্মেছে তাদের ব্যাপারটা কি? সুতরাং শ্রীকৃষ্ণ জন্মেছেন ভাদ্র মাসে। শ্রীকৃষ্ণ নারায়ণের বা বিষ্ণুর অবতার হিসেবে তার সম্পূর্ণ শক্তি নিয়ে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কিন্তু ভাদ্র মাসে। তাহলে আনলাকি বলবো কি হিসাবে? মানে আমার জীবনের হিরো কিন্তু শ্রীকৃষ্ণ। তার কারণ তার প্যাশন, তার জেদ, একটা মহাভারতকে টোটাল কন্ট্রোল করা এবং আনকম্প্রোমাইজড ক্যারেক্টার হচ্ছে শ্রীকৃষ্ণ, যার কাছে কোনো ক্ষমা বা ত্রুটির কোনো জায়গা নেই। তিনি বলেছিলেন যে আমি যেটা করব সেটা আমি করে রেখে দিয়েছি, তোমরা নিমিত্ত মাত্র, জাস্ট ডল, পাপেট, আমি চালাচ্ছি, তোমরা চলছো। কত বড় কথা! তো সুতরাং তার জন্ম মাসে আমাদের ভালো হতে উচিত। সেই উচিত অনুচিতের জায়গায় প্রত্যেকটা রাশি ধরেই আজকে আমার অতিথি জানাবেন যে আপনার কেমন যাবে। সো দ্যাট ইজ শ্রীময়ী, ওয়েলকাম। নমস্কার। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ, ভাদ্র মাসটা পড়ে গেল। প্রসূনদা যে কথাগুলো বললেন অত্যন্ত যুক্তিযুক্ত এবং প্রাসঙ্গিক। আর শ্রীকৃষ্ণ বা লোকনাথ বাবা এদের সম্পর্কে বলতে, এদের তো অবতার বলা হয়। তো এনাদের নিজেদের লাইফে, মানে এরা যখন মানুষ হয়ে জন্মেছেন, সুতরাং তাদের লাইফে তারা শোক, তাপ, দুঃখ, বিরহ সব কিছু অতিক্রম করে যে বৈরাগ্যের যে রাস্তা, সেই রাস্তাটা পৌঁছেছিলেন। তো যাই হোক, ভালো মাস কিংবা খারাপ মাস সেটা ওই হিসেবে ওরকমভাবে ধরা হয় না। তবে যেটা ধরুন মাঙ্গলিক কাজ, ধরুন বিবাহ, অন্নপ্রাশন, নতুন বাড়ি কেনা, হ্যাঁ, বিপণী আরম্ভ, সাধভক্ষণ ইত্যাদি যতগুলো মাঙ্গলিক অনুষ্ঠান বলে মনে করা হয়, সেগুলো ভাদ্র মাসে সাধারণভাবে, এটা আমাদের একটা মানে চলে আসা প্রথা, প্রচলিত প্রথা। আর শ্রীময়ী ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করে যে 21 বছর আগে শ্রীময়ী শুরু করেছিল ট্যারো কার্ডের প্র্যাকটিস, এবং সেটা কলকাতায়। দ্যাট ওয়াজ গণেশ চতুর্থী, যেটাও কিন্তু ভাদ্র মাসে পড়ে। এবং এটা আমার নিজের জীবনের সঙ্গেই জড়িত। আরে না না, অন্যের ব্যাপার না, মানে কারণ আপনার সেন্টিমেন্টটা যেটার সঙ্গে যুক্ত বা আপনাকে আমরা পেয়েছি, হ্যাঁ, সেটা তো একটা মস্ত বড় প্রাপ্তি। এবং আমাকে সকলে বলেছিল, এই কি করছিস ভাদ্র মাসে, এই করছিস, তার মধ্যে আবার এই কার্ড টার্ড, এগুলো কি ব্যাপার? সম্পূর্ণ একটা নতুন, কারণ এটা আমি কলকাতায় বসে তো শিখিনি। মানে আমি মহারাষ্ট্রে যখন আমি পৌঁছই, তখন আমি, মানে আমার ধারণা ছিল, প্রশ্নটা একটু ব্যক্তিগত হয়ে গেল ব্যাপারটা, যে আমাদের দুর্গোৎসবই বোধহয় সব থেকে বড় উৎসব ভারতবর্ষে। কিন্তু আমি মুম্বাইতে আমার ধারণা, চোখটা খুললো, মানে না, যতদিন বাঁচি ততদিন শিখি। তো তখন দেখলাম ওই যে 10 দিনের বিশাল গণেশোৎসব, অথচ কোনো বিশৃঙ্খলা নেই। হ্যাঁ, এবং এই মানে সেই মানে একদম আম্বানি ফ্যামিলি থেকে শুরু করে অমিতাভ বচ্চন থেকে শুরু করে সালমান খান, হ্যাঁ, যদিও তারা হিন্দু নন, কিন্তু গণেশ উৎসব তিনি ধুমধাম করে করেন। তো এই যে ব্যাপারগুলো একটা সার্বজনীন, এবং গণেশজির নামে ওরা আমাকে বলেছিল যে মারাঠি ভাষাটা আমি এখন আর খুব একটা বলতে পারি না। যাই হোক, মোট কথা যে গণেশজির নামে তুমি যা দেবে তাই শুভ, যা করবে তাই শুভ। তা আমি তখন দেখলাম যে আমি এটা পড়তে এসেছি, এটা শিখেছি, তাহলে হোয়াই নট গণেশ চতুর্থী? হ্যাঁ, তো সুতরাং আমি ট্যারো কার্ড সেদিন থেকে গণেশজির পায়ে ছুঁয়ে আমি প্র্যাকটিস শুরু করেছিলাম গণেশজির ব্লেসিংয়ে, এবং আপনাদের ভালোবাসায় 21 বছর হলো। তো এবার যেটা হচ্ছে যে রাশি তো আমি ফল অবশ্যই বলবো, ভাদ্র মাসের ফল, কিন্তু তার আগে একটা গ্রহ সঞ্চার বলিনি, কারণ ফলাফলগুলো তার উপরই ডিপেন্ড করে, এবং মানে অ্যাডিশন অল্টারেশন, অর্থাৎ পরিবর্তিত হয় কখনো ভালোর দিকে, কখনো মন্দের দিকে। তা মেজর পরিবর্তনটা কি? সূর্য হচ্ছে সৌরজগতের কেন্দ্র,
এবং অ্যাস্ট্রোলজিতে সূর্য বা রবিকে মনে করা হয় রাজা। প্রত্যেকটা গ্রহকে একটা একটা করে ক্যারেক্টার দেওয়া হয়েছে অ্যাস্ট্রোলজিতে, মানে এভাবে আমাদের ভাবতে সুবিধা হয়। আমাদের মুনি ঋষিরা এটা করে গেছিলেন। তো সূর্যের সঙ্গে সূর্যের ট্রানজিট হচ্ছে, অর্থাৎ এই 17ই আগস্ট যেটা সূর্য ট্রানজিট করেছে আপনার সিংহ রাশিতে, এবং সিংহ রাশির মঘা নক্ষত্রে। মঘা একটি অত্যন্ত রাজকীয় নক্ষত্র, হ্যাঁ, মানে মঘার বিলাস ব্যাসন, মঘার মানে প্রতাপ প্রতিপত্তি, এগুলো মানে সেই অলমোস্ট মিনিস্টার লেভেলের আর কি, ওই জিনিসটা রাজকীয় ব্যাপার। তো কিন্তু মঘাতে এই মুহূর্তে বসে আছে কেতু। তো সিংহ কেতুর যে মানে তাদের মিশ্রণ হচ্ছে, সূর্য একটি রাজকীয় প্ল্যানেট, তাকে কেতু ঢাকবার চেষ্টা করছে। কেতু আর রাহুতেই কিন্তু গ্রহণটা হয়, যদিও তাদের ব্যক্তি মানে নিজস্ব কোনো গঠন নেই, দুটো অ্যাস্ট্রোলজিক্যাল কাটিং পয়েন্ট। তো যাই হোক, রাহু এবং কেতু কিন্তু সূর্যকে মারাত্মক এফেক্ট করে, এবং ইটস আ ম্যালিফিক প্ল্যানেট অ্যাজ পার ভেদিক অ্যাস্ট্রোলজি। কেতু বা নেপচুন হচ্ছে ইটস আ ম্যালিফিক প্ল্যানেট। বৈরাগ্যের দিকে নিয়ে যায় সেটা হচ্ছে তার গুড এফেক্ট, খুব কম জায়গাতে হয়। কেতুর যদি যুক্ত হয়ে যায় আপনার লাইফে, তাহলে কি হয়, আপনার লাইফে শত্রু ভয়, গুপ্ত শত্রুতা, মানহানি, এই যে জায়গাগুলো, কারণ কেতুটা সানকে ডাউন করে দিচ্ছে, সুতরাং এই জায়গাগুলো আসছে। এবং মঘা নক্ষত্রে সূর্য থাকবেন হচ্ছে 31শে আগস্ট পর্যন্ত। তারপরে তিনি কিন্তু চলে যাবেন পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি অতিক্রম করে আশ্বিন মাসে ঢুকে যাবেন কন্যা রাশিতে। সেটার ফলাফল আমরা তখন বলবো। কিন্তু এই যে সঞ্চার, এটা আমি বলবো না যে খুব ভালো, কারণ কেতু যুক্ত হওয়াতে সূর্যের যে মানে তার যে সে থাকে না সৌর্য প্রতিভা প্রতিপত্তি, এই জায়গাটা অনেকটা কিন্তু ডাউন খাবে। এবং কনস্পারেসি, কেতু কিন্তু কনস্পারেসিও দেয়। সিংহ রাশির মানুষজন কনস্পারেসি থেকে সাবধান থাকবেন। এটা আমি 3টে নক্ষত্রকে বলছি, মঘা তো অবশ্যই, পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনিকেও বলছি। হঠাৎ করে এমন কারোর নতুন বন্ধুত্ব, নতুন প্রেম, নতুন বিবাহ, এই জায়গাগুলো থেকেও কিন্তু শত্রুতা সৃষ্টি হতে পারে, এবং এমনভাবে হতে পারে যাতে আপনার অপবাদ, মানহানি ইত্যাদি জায়গাগুলো কিন্তু ঘটতে পারে। চলাফেরাতে একটু সাবধান থাকবেন। এবং কেতু কিন্তু প্রচণ্ড আমাদের স্কিনটার ওপর এফেক্ট করে, এটা নিয়ে এটা খুব কম শোনা যায় আলোচনাটা। তো সুতরাং স্কিনের অ্যালার্জি, সিংহ রাশির কিন্তু হঠাৎ করে স্কিনের অ্যালার্জি, মঘা তো অবশ্যই, বাকি দুজনকেও সাবধান করছি। এবং সেক্ষেত্রে অ্যালার্জির জায়গা, চুলকানি, এবং সব থেকে যেটা এফেক্ট করে, রবিকে এফেক্ট করলে চোখের জায়গাটা কিন্তু বড় গন্ডগোল, মায়োপিয়া ইত্যাদি জায়গা জিনিস হতে পারে। যাই হোক, এই অনুষ্ঠানটা মাইনাস জিনিস বলার অনুষ্ঠান নয়, বলতেও ভালোবাসি না, কিন্তু ভালো মন্দ, আলো কালো দুটো নিয়েই আমাদের জীবন চলে, সে কারণে এতটা ডিটেল করলাম এবং আপনারা আমার থেকে জানতে চান। এবার আমরা রাশিফলে আসব। মেষ, প্রথমে হচ্ছে মেষ রাশি, যে এই সঞ্চারে, রবির এই সঞ্চারের ফলে মেষ রাশির কি হতে চলেছে। মেষ রাশির জন্য তাড়াতাড়ি বলবার চেষ্টা করব। হ্যাঁ নিশ্চয়ই। মেষ রাশির শরীর স্বাস্থ্য ভালো না, কোনো প্রিয়জন হানি হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। 7.5 চলছে, 7.5 প্রিয়জনকে তুলে নেয় অনেক সময়। কোর্ট কাচারি নিজে থেকে অন্তত এই সময় যুক্ত হবেন না, সেক্ষেত্রে কিন্তু ফল আপনার বিরুদ্ধে যেতে পারে। সুতরাং মেষ রাশির আমি ভালো পেলাম না, সাবধান হওয়ার কিন্তু আপনাদের সময় এসছে। চলে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জন্য দেখে নেওয়া যাক কি চলছে, কি আসতে চলেছে তাদের জন্য এই রবির এই সঞ্চারের ফলে। বৃষ রাশির জন্য, বৃষ খুব গোয়ার গোবিন্দ রাশি, মানে নিজের জেদে একদম অটল থাকে। বৃষ রাশির জন্য মোটের ওপর শুভ ফল, পেজ অফ এস অফ পেন্টাকলস, ফাইন্যান্সিয়ালি ডেভেলপমেন্ট, বিবাহযোগ্যদের হঠাৎ করে বিয়ের সম্ভাবনা হতে পারে, এবং চাকরি প্রাপ্তি। যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন দূর থেকে, আউট অফ দ্য স্টেট বা নিজের জন্মস্থান থেকে দূরে, কিন্তু তাদের চাকরির জায়গাটা কিন্তু সিকিওর হয়ে যেতে পারে। সুতরাং বৃষ রাশির জন্য আমি খারাপ ফলাফল দেখতে পেলাম না। নাম্বার 3, মিথুন রাশি। যাদের বুদ্ধি বলা হয় একসাথে দুজন মানুষের বুদ্ধি রাখেন, কারণ মিথুন রাশির সিম্বলটা হচ্ছে একটি পুরুষ এবং একটি নারীর, তো ওই জন্য বলা হয় এনারা ডাবল বুদ্ধি রাখেন। মিথুন রাশির জন্য বাবা, মিথুন রাশির জন্য হঠাৎ বিয়ের সংকেত। হঠাৎ করে কোনো অনুষ্ঠানে গেছেন, দেখবেন আপনি নিজে মিথুন রাশি হলে আপনার বা আপনার মেয়ে ধরুন কোথাও গেছে, সেখান থেকে কিন্তু হঠাৎ করে বিবাহ প্রস্তাব। এবং যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে রয়েছেন, লাভার্স কার্ড ইজ হিয়ার,
সেক্ষেত্রে কিন্তু বিয়ের দিকে সেটা যেতে পারে মিথুন রাশি। সো বেস্ট অফ লাক মিথুন রাশি। এই মানে এই যে সূর্যের কেতুযুক্ত পরিবর্তন, এটা আপনাদের ওপরে অন্তত রিলেশনশিপ ওয়াইজ কোনো কিন্তু ব্যাড এফেক্ট দিচ্ছে না। কর্কটের কিছুদিন ধরে খারাপ সময় যাচ্ছে কর্কট রাশির জন্য। ইয়েস, অ্যালকোহল থেকে সাবধান কর্কট। লিভার এবং পাকযন্ত্রের কিন্তু বড় সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। এখনই সময় থাকতে থাকতে ট্রিটমেন্ট করুন, নইলে কিন্তু ফ্যাটাল কিন্তু কিছু হতে পারে। এবং ম্যারেজ সেক্টরে প্রবলেম, হঠাৎ করে বিয়ে কিন্তু ভাঙতে পারে। সুতরাং কর্কট রাশিকে বললাম যথেষ্ট সতর্কতা নেওয়ার কিন্তু আপনাদের প্রয়োজন আছে। মানে মাঝখান থেকে মিথুন রাশিটার বাল্লে বাল্লে খুব ভালো, খুবই ভালো। আচ্ছা, কর্কট চলে গেল, এবার সিংহ। মেইনলি যাদের নিয়ে আলোচনাটা করা হচ্ছে, সিংহ রাশি, মঘাতে সূর্য ঢুকেছে, সঙ্গে কেতু। লেটস সি। ধোঁকা বা প্রতারণার কথা আমি মাঝে মধ্যেই বলে থাকি, সিংহ রাশির ক্ষেত্রে বলে থাকি পরিষ্কার 7 অফ কাপস। ফাইন্যান্সিয়াল ফ্রড হতে পারে, রিলেশনশিপে চিটিং হতে পারে, ম্যারেজেও কিন্তু সেক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা রয়েছে। যাদের বিয়ে ঠিক হচ্ছে বা যাদের বাবা মায়েরা মনে করছেন ছেলে মেয়ের বিয়েটা দিয়ে দেবো সামনের অগ্রহায়ণে, বি ভেরি ভেরি কেয়ারফুল। বিয়ে দেবেন না এটা বলছি না, পাত্রপক্ষ থেকে বা যারা ছেলের বিয়ে দিতে চাইছেন পাত্রীপক্ষ থেকে যে যে মানে ডিটেলগুলো আপনাদের দিয়েছে, ভালো করে ভেরিফিকেশান করুন। একবার নয়, বারবার ভেরিফিকেশান করুন। এটা যদি, তবে চাকরি বাকরির ক্ষেত্রে কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যারা ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে পরীক্ষা দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে চাকরিটা হতে পারে। সুতরাং কেরিয়ার সেক্টরে খানিকটা উন্নতি, এবং রিলেশনশিপ এবং পার্টনারশিপে বড় সমস্যা। চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জন্য খুব ভালো, মানে মধ্যম খবর বলবো। পেট রিলেটেড সমস্যা কিন্তু হতে পারে কন্যা রাশির, বি ভেরি কেয়ারফুল। এবং জলবাহিত রোগ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এইটুকু মাথায় রাখবেন। জমি বাড়ি বা কোনো অ্যানসেস্টার্স প্রপার্টি থেকে কিন্তু লাভের সংকেত রয়েছে। যে পরিবার অনেক দিন ধরে নতুন অতিথির প্রতীক্ষা করছিলেন, সেরকম মানে কেসে কিন্তু বাড়িতে নতুন অতিথির আগমন ঘটতে পারে কন্যা রাশি। এবার হচ্ছে তুলা রাশি। তুলা রাশি দেখে নিচ্ছি কেমন যাবে। এগুলো আমি পুরোটাই বলছি ভাদ্র মাস এবং এই যে সূর্য এবং কেতুর যে সংযোগটা হয়েছে সেটার অ্যাসপেক্ট থেকে। তুলা রাশির জন্য কিন্তু ভালো ফলাফল। তুলা রাশি ডিপ্রেশনে আছেন, কারণ চাকরি করছেন ঠিক মন লাগছে না, এবং যেটা হচ্ছে ওই আর কি, মানে যতটা উন্নতি প্রত্যাশা করেছিলেন সেইটা হচ্ছে না। কিন্তু আপনাদের সামনে খুব ভালো সময় আসছে, এবং সেটা মোটামুটি অক্টোবর অনওয়ার্ডস আপনারা সেটা ফিল করতে পারবেন। শেয়ার বা ফাটকায় যারা টাকা লাগিয়েছেন বা যারা টাকা লাগান, তারা একটু যদি বুঝে শুনে ইনভেস্ট করেন, এখান থেকে কিন্তু বড় লাভ হতে পারে তুলা রাশি। এবার চলে আসবো মঙ্গলের ঘর বৃশ্চিক। দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির জন্য কি ফলাফল রয়েছে। বৃশ্চিকের জন্য বিদেশ ভ্রমণে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে সপরিবারে। আর শেয়ার ফাটকা তুলা রাশিরও দেখলাম ভালো, বৃশ্চিকেরও কিন্তু মানে লটারি লাগতে পারে। কোনো গেম শোগুলো হয় না তো, সুতরাং সেরকম করে গেম শোতেও কিন্তু আপনি ভালো অ্যামাউন্ট জিততে পারেন। রিয়েলিটি শো যেগুলো হয়, গেম শো, সেগুলোতেও কিন্তু আপনার জেতবার সম্ভাবনা রয়েছে। সুতরাং বৃশ্চিকেরও ভালো, তুলারও বেশ ভালো। চলে আসব ধনু। ধনু দেখাচ্ছি কার্ড, আপনারা নিজেরাই বুঝে যাবেন কি হতে পারে। ঝুলে রয়েছেন ধনু, প্রজেক্ট জমা দিয়েছেন, কোনো খবর নেই, ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, জানাচ্ছি বলে নেই, ছেলে মেয়ে দেখাচ্ছেন, পাত্রপক্ষ সেই যে যাচ্ছে, জানিয়ে দেব বলে চলে যাচ্ছে, হৃদয়ভঙ্গ, ব্রেকআপ। তো ধনুরাশির ক্ষেত্রে ভালো দেখতে পেলাম না। হ্যাঁ, একটা জিনিস বলবো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু ধনুরাশিকে আমি, যদিও এটা রিলেশনশিপের দিকে পড়েছে, তাও বলছি বড় ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। বাড়ি কেনার পরিকল্পনা বা ফ্ল্যাট নেওয়ার পরিকল্পনা একটু রুখে যান। অক্টোবরের পর অন্তত ইনভেস্ট করার থাকলে তখন সেদিকে করবেন। ভয়ঙ্কর চিটিং হতে পারে, এবং মানে একদম ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চেস চলে আসতে পারে। সুতরাং ধনুরাশি বি ভেরি ভেরি কেয়ারফুল। চলে আসবো মকর।
মকর রাশির জন্য দেখে নেওয়া যাক, এদের ঢাইয়া বা সাড়ে সাতি কোনোটাই নেই, দেখে নেওয়া যাক তবু এই সময়টা তাদের কীরকম যাবে। মকর রাশিকে একটু ধৈর্য রাখতে বলা হচ্ছে, আসছে। মকর রাশি একটু যদি ধৈর্য রাখেন এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হঠকারিতা না করেন, তাহলে তাদের ফাইন্যান্সিয়াল কিন্তু লাভ হওয়ার সংকেত রয়েছে এবং আপনাদের উন্নতির সময়টা মোটামুটি নভেম্বর অনওয়ার্ডস থেকে কিন্তু শুরু হচ্ছে। ফাইন্যান্সিয়াল গেইন, অন্যান্য দিকে গেইন, বা ধরুন ডেডিকেটেড ওয়ার্কার, দে আর ভেরি মাচ ডেডিকেটেড ওয়ার্কার্স, তো সুতরাং সেক্ষেত্রেও তাদের গেইন, মানে একটু নাম, একটু অফিসে একটু কলার তোলার মতো সিচুয়েশন আপনাদের আসবে। কুম্ভ রাশি সাড়ে সাতির শেষ ফেজ, দেখে নিচ্ছি কি আসছে। এখনো ঝুলে আছেন কুম্ভ রাশিরও একই অবস্থা পড়লো, যাদের ঢাইয়া চলছে তাদের সাথে কুম্ভ রাশির কার্ডটা মিলে গেল, এনাদের তো আবার সাড়ে সাতি, তো ঝুলে রয়েছেন। বাট এই কোয়ার্টারের পরটা থেকে আপনার লাইফ একটা ভালো দিকে টার্ন নেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মনের কোনো দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে পারে, সেটা রিলেশনশিপ ওয়াইজ হোক, ফিনান্সিয়াল ওয়াইজ হোক, অ্যানসেস্টার্স প্রপার্টি ওয়াইজ হোক। অর্থাৎ শনি মহারাজ আপনাদের যে লাস্ট ফেজের যে পরীক্ষাটা নিচ্ছেন, সেই পরীক্ষাটায় আপনারা একটু পেশেন্স নিয়ে যদি একটু ওয়েট করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার লাইফে একদম 360 ডিগ্রি চেঞ্জ হতে চলেছে কুম্ভ রাশি। চলে আসব মীন রাশি, শেষ রাশি, সাড়ে সাতির মধ্য গগন, দেখে নিচ্ছি তাদের জন্য কি এসছে। মীন রাশি, মীন লগ্ন দুজনকেই সাবধান করব। যদিও ফার্স্ট কার্ডটা ম্যাজিশিয়ান এসছে, মনে হবে যে হ্যাঁ একটা এমন আমি একটা প্রজেক্ট পাচ্ছি যেখান থেকে আমি মালামাল হয়ে যেতে পারি। পরের কার্ডটা একবার দেখুন, এইবার বুঝতে পারবেন কেন সতর্ক করছিলাম। এই যে ধোঁকা, ব্যাকবাইটিং, স্ট্যাবিং দেখাচ্ছে এখানে, মানে আর কি পেছন থেকে কেউ বিশ্বাসঘাতকতা করবে, এমন মানুষ বিশ্বাসঘাতকতা করবে যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন। সো মীন রাশি ভেরি ভেরি কেয়ারফুল। সাড়ে সাতি চলছে, একদম মাঝামাঝি জায়গায় চলছে, সুতরাং স্যাটার্নও আপনাদের পরীক্ষা নিচ্ছেন। যে উপায়গুলো ঘরোয়া বলেছি সেগুলো করুন, কিন্তু শুধু ঘরোয়া উপায় করলে সাড়ে সাতি বা কণ্টকের কিন্তু কাটে না। যদি মনে করেন শ্রীময়ীদির কাছ থেকে করাবেন এই জায়গাটা, সামনে কৌশিকী অমাবস্যা আছে, আগে থাকতে যোগাযোগ। তাহলে কৌশিকী অমাবস্যা একটুখানি ধরুন। কৌশিকী অমাবস্যা যেটা রয়েছে, যতগুলো আমাদের পাওয়ারফুল অমাবস্যা রয়েছে, ধরুন কৌশিকী, দীপাবলি, মহালয়া, পৌষ মাসের অমাবস্যা, চৈত্র মাসের অমাবস্যা, 5টা অমাবস্যা খুব ভাইটাল বছরে যে কোনো কাজকর্মের জন্য এবং ক্রাইসিসকে মাইনাস করবার জন্য। আমি জায়গাটাকে এইভাবে দেখি, আমাদের মানুষের জীবন আমাদের ক্রাইসিস হবে। ভগবান শ্রীকৃষ্ণও যখন মানুষের অবতার হয়েছিলেন, তখন তাকে প্রচুর দুঃখ বেদনা সব কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছিল। নিজের বাবা মার কাছে থাকতে পারেননি, তিনি গোকুলে বড় হয়েছেন, তার সঙ্গে একটা পূর্বজন্মের হিস্ট্রি আছে, কোনোদিন সময় থাকলে শেয়ার করব কেন তিনি গোকুলে ছিলেন। হ্যাঁ, মাতা যশোদাকে পেয়েছিলেন, দুষ্টুমি করে তার শাস্তিও পেয়েছিলেন। নর্মালি আমরা যেরকম বাবা মাদের কাছে শাস্তি পেতাম, উদুখলে মা যশোদা তাকে বেঁধে রেখেছিলেন, রাধারানীর সাথে প্রেম হলো, তিনি অন্যের বিবাহিতা স্ত্রী। তো যাই হোক, তাকেও পুরোপুরি তিনি স্ত্রী এত ভালোবেসেছেন, স্ত্রী করতে তো পারেননি কোনোদিনও। তো এই যে জায়গা, তারপর একাধিক অপবাদ, হ্যাঁ, পাণ্ডব কৌরবদের সন্ধি করাতে গিয়েছিলেন, তাকেই দুর্যোধন বেঁধে রেখেছিল, রাখার চেষ্টা করছিল। তো এই যে সমস্ত জায়গা, মহাভারতের ঘটনার পরে গান্ধারী তাকে অভিশাপ দিলেন যে যদুকুল ধ্বংস হয়ে যাবে, তো সেও তিনি সহ্য করেছেন। তিনি কিন্তু অবতার বলে তার ক্ষমা, মানে তিনি কিন্তু মানে সেই বলে না, এসকেপ করার চেষ্টা করেননি, পলায়ন করেননি। তিনি বলেছিলেন তুমি সতী নারী, তুমি জানতে এগুলো হবে তোমার ছেলেদের পাপে, তাও তুমি মহিষী নারী, তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম, এবং যদুকুল ধ্বংস হয়েছিল। তো সেটাও তিনি নিজের চোখে দেখেছিলেন। তো এই যে ব্যাপারটা হচ্ছে, মনুষ্য জন্ম যখনই আপনি গ্রহণ করবেন, আপনি সাধারণ মানুষ হন কিংবা কোনো দেবতার অংশ বা অবতার হয়ে জন্মান না কেন, আপনাকে সুখ দুঃখ বিরহ জরা মৃত্যু রোগ ভোগ সব কিছুর মধ্যে দিয়ে যেতে হবে। ইউ হ্যাভ টু। জ্যোতিষের কাজটা কি, একটা ধরুন আয়না দেখানো যে ওরে বিপদ আসছে, একটু সাবধানে চলো ভাই, হ্যাঁ, বা এই সময় এই জিনিসটা, ধরুন আমাকে অনেকেই চশমা পরে দেখেছেন, চোখে একটু ডিস্টার্ব হয়েছে বলে চশমাটা পরি, তো তাতে হয় কি লাইন্সগুলো ক্লিয়ার দেখতে পাই। তো এই যে ব্যাপারটা, সুতরাং যারা চশমা পরেন তারা প্রত্যেকেই বুঝতে পারছেন আমার উদাহরণটা কতখানি সত্যি। সিগনেচার করতে গেলে চশমাটা পড়তে হয় তো এখন,
10 বছর আগে পড়তে হতো না। তা এই যে জায়গাগুলো যেখানটা মাইনাসে যাচ্ছে, রেমেডি হচ্ছে তাকে ওই সাপোর্ট দেওয়ার জায়গাটা। সর্দি হচ্ছে, ডাক্তারবাবু একটা আপনাকে কাপ সিরাপ দিলেন, বা প্রচণ্ড কাশি হচ্ছে, ওটা কমে গেল। মানুষ কি ভবিতব্য সম্পূর্ণ পাল্টে দিতে পারে না? কোনো মানুষের পক্ষে এই জিনিস দাবি করা সম্ভব না। শ্রীময়ী চক্রবর্তী তো করেই না। তাহলে ওই যে বললাম চশমা, একটা হচ্ছে বর্ষার দিনের ছাতা, রেইনকোট, এগুলো হচ্ছে রেমেডি, আপনাকে কাভার আপ করতে পারে। আপনি যাতে আপনার কাজটা যতখানি, হয়তো আপনার অ্যাক্সিডেন্ট হয়ে পা যাওয়ার ছিল, অনেক রাশি লগ্নের অনেক সময় থাকে অ্যাক্সিডেন্টাল কানেকশন, রেমেডি কি করতে পারে? আপনার এই মচকানোর বা 7 দিন শুয়ে থাকলেন, 2 দিন ব্যান্ডেজ বেঁধে অফিসে খোরাতে গেলেন, এটার উপর পাটা বাদ গেল না, এই পর্যন্ত করতে পারে রেমেডি। শ্রীময়ী রেমেডি 97% পর্যন্ত মানুষকে তার জায়গা থেকে 3%-এর মানে ব্লেসিংও ওপরওয়ালা দেন, 3%-এর রিস্ক নিয়ে আসবেন। আর অনেকে এরকম মনে করেন, এটাও আজকে সময় পেলাম তাই বলছি, যে একটা রেমেডি তাকে জীবনভর কাজ করবে, এটা কিন্তু হয় না। যে একবার আমি কোনো এক জায়গায়, শ্রীময়ী ছেড়ে দিন, কোনো এক জায়গায় আমি একটা রেমেডি দিয়েছিলাম, সুতরাং আপনার লাইফে যা যা প্রবলেম সেটা আসবে না, সেটা কিন্তু হয় না। কারোর রেমেডিতে হয় না, এরকম রেমেডি হয় না। তার মধ্যেও রেমেডি 2 ধরনের থাকে, একটা হচ্ছে স্থায়ী প্রতিকার, একটা হচ্ছে টু দ্য পয়েন্ট প্রতিকার। যে আপনার অমুকটা নিয়ে এসে ছেলে পাশ করবে কিনা, রেমেডি দিলাম, ছেলে পাশটা করে গেল বা ভালো মার্কস পেয়ে গেল, সেটা হয়। কিন্তু যদি মনে করেন যে ছেলে এইটাতেই পাশও করবে, সে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্সও পাবে, তারপর তার ভালো চাকরি হবে, বিদেশও যাবে, ওই একটা আমি রেমেডি করে দিয়েছিলাম তার 15 বছর বয়সে, না ভাই, ওই 25 বা 35 বছর পর্যন্ত এটা কাজ করবে, এরম দাবি শ্রীময়ীর পক্ষ থেকে করা হয়। যখন করা হয় তখন সেটার আলাদা সিস্টেম থাকে, তো এটা একটু ফলো। আর কৌশিকী অমাবস্যা যেটা হচ্ছে কি কাজ হয় গ্রহদোষ খণ্ডনের হয়। গ্রহগুলো ধরুন আপনার ঠিকঠাক জায়গাতে নেই, কালসর্পদোষের কাজ শ্রীময়ী চক্রবর্তী শ্রাবণ মাস ছাড়া করে না, সেই সময়টা হয়ে গেছে, আবার চৈত্র মাস অবধি অপেক্ষা করতে হবে। তাহলে কি হয়, ধরুন আপনার রাহু মঙ্গল যোগ আছে, প্রচণ্ড আপনার মাথা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে আপনি ভাঙচোর পর্যন্ত যান, এতদিন বাবা মা সহ্য করেছেন, এবার আপনার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি গিয়ে ভাঙচোর করলে আপনাকে সেখানে রাখবে? তো সুতরাং এই যে জায়গাগুলো, চন্দ্র যেটা বললাম অঙ্গারক যোগ যেটাকে বলা হয়, রাহু মঙ্গলের যোগ, পাপকর্তারি যোগ থাকে, চন্দ্র শনির যোগ থাকে, তো এই যে যোগগুলো, এগুলোর ভীষণ ভালোভাবে এগুলো হয়। এবং যাদের ধরুন 7.5 এইগুলো তো আমি বলেই দিলাম, আগের অনুষ্ঠানেও বলেছি, এটাও বলেছি, কণ্টকের কাজ হয়। আরেকটা যেটা আমরা বলতে সময় শেষ হয়ে গেছিল, যেটা হচ্ছে আপনার পিতৃপুরুষের, অর্থাৎ যেটা হচ্ছে শাপিত দোষ, বা আপনার কোনো পূর্বপুরুষের দ্বারা হয়তো কিছু কুকর্ম হয়েছিল, তিনি হয়তো কোনো সাপ মেরেছিলেন বা হোয়াট এভার, অনেক কিছু হতে পারে, তিনি তার কোনো পাপ কর্মের ফল আপনাদের কিন্তু কুষ্ঠিতে কিন্তু বড় দোষ হিসেবে, আমি দোষটার নাম এখন আলোচনা করলাম না, অনেক লম্বা প্রসেস, সে বংশধরেরা ভোগ করে থাকেন। এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে যেটা থাকে জলদান করার প্রক্রিয়া, এবং পিতৃপুরুষের যেটা বর প্রাপ্তির যে প্রক্রিয়া, সেটাও কিন্তু এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যাতে অবশ্যই করা হয়, যাতে পূর্বপুরুষের ব্লেসিং দেয়। আপনি যেটা বলতে চাইছেন যে একে ভাদ্র মাস, তার উপরে কৌশিকী অমাবস্যাটা যেহেতু পড়ছে, হ্যাঁ, সুতরাং আমাদের পক্ষে শ্রেয় হচ্ছে কি এই অমাবস্যাটাকে এনক্যাশ করা, মানে এতগুলো মাইনাস জিনিস এখানে কাট করে দেওয়া যায়, সেই জন্যই কৌশিকী অমাবস্যার কথা বলা হচ্ছে। আর লেখাপড়া বা কেরিয়ারের উন্নতি বা গ্রোথ যারা চান, তারা গণেশ চতুর্থীর আগে আমার সঙ্গে যোগাযোগ করুন। গণেশ চতুর্থীটা তো দেরি আছে, কিন্তু আগে এটা যেটা আগে দরকার, সেটা একদম যেটা আগে দরকার, অবশ্যই। বাধা কেউ তৈরি করে রেখেছে, জমি বাড়ি সম্পত্তির মামলায়, মানে উকিলের পর উকিল খুঁজে যাচ্ছেন, সমাধান আর হচ্ছে না, এই কোর্ট থেকে এই কোর্ট, ওই কোর্ট থেকে ওই কোর্টে ঘুরছে, অর্থাৎ লোয়ার টু হায়ার কোর্ট, মীমাংসা হচ্ছে না, তো চাবি টাকা দিয়ে রেখেছে প্রমোটারকে, চাবি দিচ্ছে না, তো এই সমস্ত জিনিসগুলো সমাধান এক্ষেত্রে হয়। ধন্যবাদ শ্রীময়ী। আমরা সোমবার দিন ফিরে আসবো, সামনের সোমবার লাইভে ঠিক 1:35 আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।